দুর্নীতি দমন কমিশনের সাবেক এক চেয়ারম্যান নিজেই একে নখদন্তহীন বাঘ বলে অভিহিত করে আলোচনায় এসেছিলেন, কিন্তু গত বছর মার্চে সাবেক সচিব ইকবাল মাহমুদের নেতৃত্বে নতুন কমিশন নিয়োগ পাওয়ার পর থেকে তারা জোরালো দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। নিয়োগের পর প্রথম 9.5 মাসে 2016 সালেই তারা যত গ্রেফতার করেছে, এর আগের কমিশনের 4 বছরেও এত গ্রেফতার করতে পারেনি। অবশ্য গত জুনে দুদক আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে অনুসন্ধান পর্যায়ে, অর্থাৎ কারো দুর্নীতির অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা করার আগেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ জোগাড়ের সময়ে গ্রেফতার করার ক্ষমতা পেয়েছে দুদক। কমিশনের প্রধান এবছরের শুরুতে বলেছেন 2017 সালে তাদের অভিযান আরও তীব্র হবে। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমল ছাড়া জন্মাবধি আর কখনো এত সংখ্যক গ্রেফতার করেনি দুদক। তবে একদিকে যেমন 1/11-এর সময় শুধু রাঘব বোয়াল মানে বড় ব্যবসায়ী আর শীর্ষ রাজনীতিকদের ধরাই দুদকের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল, এখন আবার এত গ্রেফতারের পরেও প্রভাবশালী কাউকে ঘাঁটাতে ঠিক সাহস না করার অভিযোগ রয়েই গেছে দুদকের বিরুদ্ধে। আবার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে মামলা করার আগেই গ্রেফতারের ক্ষমতা পাওয়ায় শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করে অনেককেই সমাজে প্রশ্নের মুখে ফেলছে দুদক, এমন অভিযোগ রয়েছে। আর আজ পর্যন্ত হলমার্ক থেকে বিসমিল্লাহ গ্রুপ থেকে বেসিক ব্যাংক কোনো চাঞ্চল্যকর দুর্নীতি বা জালিয়াতির ঘটনায় ফাঁস করতে পারেনি দুদক। এই অবস্থায় প্রায় প্রতিদিন গ্রেফতার চালিয়ে শিরোনামে থাকা দুদকের নখ দাঁতের ধার বেড়েছে, এমন বলার উপায় আছে কি? এই নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন দুদকের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে দুদক তার কার্যক্রম অনেক বৃদ্ধি করেছে, খুব তৎপর হয়ে আছে। প্রতিদিন সংবাদপত্রের শিরোনাম মানে সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম দেখলেই সেটা বোঝা যায়। এই তৎপরতাটা কি একটা পরিকল্পিত, যে এই সময়ে এই মানে এখন থেকে মানে যেরকম ঝিমিয়ে পড়েছিল দুদক, মানে এটার জন্য কি নতুন করে গঠিত কমিশনকে কৃতিত্ব দিতে হবে? তা তো মানে এখানে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আগে কিন্তু পরিকল্পনা ছিল না। এই প্রথমে পঞ্চবার্ষিক এই 1 জুলাই থেকে এই 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2017 থেকে সে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় আবার আমরা বাৎসরিক পরিকল্পনা আলাদা করে নিয়েছি। 1 বছরের একটা কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখন এই কর্ম পরিকল্পনার মাধ্যমে যেহেতু আমরা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি, সেজন্য এই বিষয়টা আরো বেশি দৃশ্যমান হয়েছে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় আপনাদের মূল লক্ষ্য কি, যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন? আমাদের মূল লক্ষ্য তো একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটি যেখানে মানুষ সরকারি অফিসগুলোতে কোনো রকমের ঘুষ লেনদেন হবে না, মানুষ সেখানে রুখে দাঁড়াবে, মানুষকে সম্পৃক্ত করা। দুদক এখানে মানুষকে নিয়ে কাজ করবে এবং প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত, এরকম একটা লক্ষ্য নিয়ে। 2016 সাল থেকে এখন পর্যন্ত, মানে এই বছরের প্রথম মাসটিও যদি বিবেচনা করি বা গতকাল পর্যন্ত বিবেচনা করি, প্রচুর গ্রেফতার করছে দুদক। তাতে কি ধরনের লাভ হচ্ছে বলে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে? আমাদের অ্যাসেসমেন্ট তো আসার এখনো সময় আসেনি। আমরা অ্যাসেসমেন্ট করব, সেটা ষান্মাসিক হোক বা ত্রৈমাসিক ভিত্তিতে হোক। তবে অ্যাসেসমেন্টের মধ্যে সেটা হলো কি, এটা তো আপনারা দেখছেন যে দু ধাপ এগিয়েছে। এবছর যে বিশ্ব ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা যে একটা সূচক দাঁড় করিয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থান তো অনেক উন্নত হয়েছে, গতবারের চেয়ে 2 ধাপ এগিয়েছে। এটা কিন্তু কম কথা না। এখন আমরা আছি 15-তে, গতবার ছিল 13-তে। তো আমরা 2 ধাপ এগিয়েছি, এটা একটা বড় অর্জন বলা যায়। আর কোনো দেশই পৃথিবীর একসাথে 2 ধাপ এগোতে পারে না, কাজে এখানে বলা যাবে যে বাংলাদেশের একটা বড় অর্জন এটা। আচ্ছা, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি মনে করেন কিনা যে দুদকের ধার বেড়েছে, মানে প্রচুর গ্রেফতার হচ্ছে? খবরের কাগজ পড়লে তাই মনে। আপনাকে ধন্যবাদ। আপনি একটা সুন্দর বিষয় আজকের অবতারণা করেছেন, আলোচনার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খবরের কাগজ পড়লে মনে হয় যে দুদক সাংঘাতিক এক তৎপরতায় এখন ব্যস্ত। কখনো কখনো যারা একটু গভীরে চিন্তা করেন তারা ভাবেন যে দুদক যে শক্তি প্রদর্শন করছে, দুদক কি তার নিজের শক্তিতে বলিয়ান না অপরের শক্তিতে দুদক কাজ করে যাচ্ছে। আপনি যদি আরও একটু গভীরভাবে বিশ্লেষণ করেন দুদকের কাজকর্ম, তাহলে আপনি দেখবেন যে দুদক একটি নির্ধারিত পথে চলছে।
আপনি বাংলাদেশের এত বড় একটা দেশে এবং এত জনসাধারণের মধ্যে দুদকের কি এমন শক্তি আছে যে দুদক হঠাৎ করে রাতারাতি এই দেশ থেকে দুর্নীতি তাড়িয়ে দিবে? আপনি শুরুই করেছেন কথাটা এরকম বলে যে অনেককে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পর ফলাফল কি দাঁড়িয়েছে? গ্রেপ্তার হয়েছে, কিছুদিন পর তারা জেল থেকে বেরিয়ে যাচ্ছে। সেভাবে বললে তো বাংলাদেশের যে জনসংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা যা, বিচারালয়ের সংখ্যা যা, কোনো মানে তাহলে তো মানে জি। এখন আমার বক্তব্যটা কি, জি জি, আপনি যদি মনে করেন যে শুধু গ্রেপ্তারের মধ্যেই দুদকের সার্থকতা নিহিত, তাহলে দুদক সাংঘাতিকভাবে সার্থক আমি বলবো। দুদকের জন্ম থেকে এ পর্যন্ত এর আগে আর কখনো দুদকের এবারকার মতো অথবা এখনকার সময়ের মতো যেভাবে মানুষকে গ্রেপ্তার করছে এটা অতীতে আর কখনো হয়নি। 11-11 সময় হয়েছিল। হ্যাঁ হয়েছিল, তখন আপনি নিজেই বলেছিলেন আপনার সূচনায় যে তখন শুধু রাঘব বোয়ালদেরকে ধরেছে, চুনোপুটি, এটা মন্তব্য ছিল চুনোপুটি। এখন নখে যদি হঠাৎ ধার বেড়ে যায়, একটা বাঘ যদি তার মুখ দিয়ে না কামড় দিয়ে নখ দিয়ে আশ্রায়, তাহলে বাঘের তো আসল কাজটা কি সেটা তো আর হলো না। বাঘ মানুষের ঘাড়ে ধরবে বা যে কোনো পশু বা কোনো শিকারকে ধরবে, তার দাঁত দিয়েই সে তাকে আক্রমণ করবে এবং পরাস্ত করবে। আপনারাই শুরু করলেন এইভাবে যে দুদক তার দাঁত দিয়ে কামড় দিচ্ছে না, নখ দিয়ে আশ্রাচ্ছে। সুতরাং আপনি এটা থেকেই বুঝতে পারেন যে যেটা দিয়ে দুদকের কাজ করার কথা ছিল দুদক তা করছে না, দুদক যেখান দিয়ে কাজ করার কথা না তা দিয়ে করছে। হ্যাঁ, এতটা নিরাশ বা হতাশাব্যঞ্জক কথা বলা কিন্তু ঠিক হচ্ছে না, আমি নিজে এটা বুঝি। আমরা আশাবাদী হতে হবে। সমাজ রন্ধ্রে রন্ধ্রের দুর্নীতি ছেয়ে গেছে। আপনি দেখেন আজকে একটি সরকার ক্ষমতায়, ওনারা কথায় কথায় বলে ফেলে যে এই সরকার দলীয় এমপিকেও দুর্নীতির দমন কমিশনের মামলায় সম্পদের কি বলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় তাকে জেল দেওয়া পর্যন্ত হয়েছে। এটা একটু উদাহরণ বলার জন্য, এই ধরনের উদাহরণ অনেক সময় পরিকল্পিত পায়, অনেক সরকারই এর আগেও করে ফেলেছে। তাই? হ্যাঁ করেছে। আমি নাও একের অধিক নাম বলতে পারি, কিন্তু আমি তা বলছি না। মানে ওই সকল সরকার, হ্যাঁ বাংলাদেশ হয়েছে, ওই সকল সরকার দলীয় নির্বাচিত সংসদ সদস্যকে তখনকার সরকার ধরে জেল দিয়েছে, কিন্তু তাই বলে তারা কিন্তু দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পায়নি। এখন আজকে দেখেন এই সরকারের আমলেও কক্সবাজারের একজন এমপিকে জেল দিয়েছে, তিনি কিন্তু এখন জেল থেকে বাইরে মুক্ত। এখন এটাকে যদি আপনি উদাহরণ হিসাবে আপনার বড় রকম অপরাধ ঢাকার জন্য যদি ছোট রকম উদাহরণকে আপনি বড় করে সামনে উপস্থাপন করেন, এটা যদি আপনার একটি রাজনৈতিক যেমন আপনি শুরু করেছিলেন রাজনীতি, আমার কাছে মনে হচ্ছে দুদক আজকে নিজের শক্তি প্রদর্শনের করার মতো স্বাবলম্বী দুদক নয়। সুতরাং দুদক পরিষ্কার আপনার বক্তব্য, আমি নিশ্চয়ই তার উত্তর নেব। ডক্টর মোহাম্মদ শামসুল আমার কথাটা এইভাবে শেষ, যেহেতু দুদক একটু বলেনি যে দুদক আসলে কোনো দাঁত বা নখ দিয়ে কাজ করে না, এটা আইনের আওতায় কাজ। না এটা আমি দাঁত নখ বলতে আমি যেটা বুঝাচ্ছি, ওই যে একজন দুদকের চেয়ারম্যান বলেছিলেন যে এটা দন্তহীন বাঘ। দন্তহীন বাঘ মানে কি? ব্যক্তিগত আমি আসবো আপনার কাছে, আপনার কাছে আইনি প্রশ্নেই আসবো। অ্যাডভোকেট শাহ মনজুরুল হক, আপনার কাছে যেতে চাই যে এই গ্রেফতার প্রক্রিয়ায় বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী, তাদের মধ্যেও একরকমের ব্যাংকগুলোতে একরকমের আতঙ্ক। আপনি নিশ্চয়ই আপনার অনেক ক্লায়েন্টদের কাছ থেকে শোনেন সেই আতঙ্কের কথা। মানে এটা কি সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন নাকি একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে? আমি শুরু করতে, ধন্যবাদ আপনাকে, শুরু করতে চাই একটু আগের থেকে। যে দুদক বলতে আমরা এখন 111 থেকে চিনি, দুদক কিন্তু 111 থেকে না, 1957 সাল ছিল প্রথম দুদকের আইন, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট ছিল, ব্যুরো অফ অ্যান্টি কারাপশন ছিল। 2004 সাল পর্যন্ত আসলে দুদক বলতে সরকারি চুনোপুটি কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2-1টা মামলা হতো, 161, 162, 63 ধারায়। মানে ব্যুরো ছিল, দুর্নীতি দমন ব্যুরো ছিল, কমিশন ছিল না। তারপর 2004 সালে কমিশন করা হলো। কমিশন মানে কমিশন এবং কমিশনাররা স্বাধীন, আইনেই বলে দেওয়া হয়েছে। তারপর আসছে হচ্ছে 2004-এর পরে রুল তৈরি করা হয় নাই, যেটা তৈরি হলো 2007-এ এসে। তখন 2004-এর কমিশন 2007 পর্যন্ত কোনো কাজই করতে পারে নাই। আমরা অনেক রঙ্গরস ওনাদেরকে নিয়ে করেছি যে কমিশন করা হয়েছে, কমিশন কোনো কাজ করে নাই। 2007 সালে যখন 111 আসলো তখন এক রাতে ধরা হলো 50 জন, এবং সেখানে রাজনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী তারা ছিলেন। তো ওইটা অনেক পর্যালোচনার পর দেখা যাচ্ছে যে প্রথম এটা আতঙ্ক ছিল। আমি নিজে ওই সময়ের 3-4 জন আইনজীবীর একজন ছিলাম, বা 3 জন আইনজীবীর একজন ছিলাম।
আমরা অনেক বড় বড় এমপি মন্ত্রী ব্যবসায়ীদের জামিন করিয়েছি, তখন জেল থেকে খালাস করিয়েছি। বিচারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক মামলায় তারা খালাস পেয়েছিল। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন অনেক বড় হস্তক্ষেপ করেছে এই মামলাগুলিতে। অনেকগুলি জাজমেন্টকে লিভ না দিয়ে যে অ্যাপিলেট ডিভিশন স্যাটিসফাইড করেছে এবং এগুলি পুনর্বিচারের জন্য পাঠিয়েছে, এবং সেখানে কিন্তু সরকার দলীয় মন্ত্রী পর্যন্ত রয়েছেন। আমার জানা মতে ঢাকার যে একজন 2জন মন্ত্রীর মামলা ফেরত পাঠানো হয়েছে, সরকার দলীয় এমপির মামলা ফেরত পাঠানো হয়েছে এবং একজন এমপির বিচারও হয়েছে। এটা গেল আবার অনেকগুলো মামলা খারিজও হয়ে গেছে তখন। যে মামলাগুলিতে আর কিছুই করার ছিল না অ্যাপিলেট ডিভিশনের, সেই 2-1টা মামলা ছাড়া বাকি ওই 50টা প্রথম যে মামলা, সেই 50টার প্রায় 30টা মামলায় ফেরত পাঠানো হয়েছে। আচ্ছা, তো এটা একটা শুভ লক্ষণ আমি বলবো যে হ্যাঁ, এগুলি যেভাবে বিচার হয়েছিল আমাদের আপিল বিভাগ মনে করেছেন যে বিচার সঠিক করা হয়নি, হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন অথবা আবার নিম্ন আদালতে। সেখানে আমাদের শীর্ষ ব্যবসায়ী গ্রুপও কিন্তু রয়েছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মামলা রয়েছে, ওরিয়েন্টাল গ্রুপের চেয়ারম্যানের মামলা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই উদাহরণগুলো কিন্তু অনেক বড়। তারপর মাঝে দুদক একটু ঝিমিয়েছিল, পদ্মা সেতু দিয়ে আলোচনায় আসছে, তারপর আরো অনেকগুলি ঘটনায় সেই দুদকও কিন্তু 2007-এর পরের থেকে বর্তমান চেয়ারম্যান আসা পর্যন্ত দুদক কাজ করেছে, আমি বলবো না যে কাজ করে নাই। বাট গ্রেপ্তারের বিষয়টা এতটা উল্লেখযোগ্য হারে ছিল না। ইভেন আমাদের এর মধ্যে আবার পদ্মা সেতুর কারণেই একদম সচিবকে গ্রেপ্তার করা হলো এবং সেই সচিবের বেল পিটিশন আমি নিজে মুভ করেছিলাম। আমি কোর্টে দাঁড়িয়েছিলাম, উনি কোর্টের দরজায়, কোর্ট বেল দেয় নাই, কোর্টের দরজা থেকে বের হয়েছে, বের হওয়ার পরেই ওনাকে কোর্টের বারান্দা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই সচিব মহোদয়কে। সো ওই আমি গ্রেপ্তারের বিষয়টা পরে আসছি যে গ্রেপ্তার এই জিনিসটা কতটুকু প্রযোজ্য বা কতটুকু আলোচনা সাপেক্ষ। তারপর এই চেয়ারম্যান মহোদয় আসার পর থেকে দুদক গ্রেপ্তারের দিকে এবং মামলা পরিচালনার ক্ষেত্রে আমি বলবো, যেমন আগে সুপ্রিম কোর্টে যারা মামলা পরিচালনা করতেন বেশ কয়েকজন দক্ষ আইনজীবীকে এই কমিশন আসার পর নিয়োগ দেওয়া হয়েছে। আমার জানা মতে প্রায় 5 জন ভালো আইনজীবী এখন লড়ছেন, একজন তো আগেই ছিলেন, 2 জন আগেই ছিলেন। তার সাথে যে গ্রেপ্তারের বিষয়টা আসছে, এখন গ্রেপ্তার আইনে ক্ষমতায়নটা করা হয়েছে যে সম্পদের মামলা যদি হয়, সম্পদ বিবরণী আন্ডার সেকশন 26-27, তাহলে 21 ধারায় বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যে অনুসন্ধান। অন্যান্য মামলা কিন্তু তদন্ত থেকে শুরু হয়, দুদকের মামলা একটা বিশেষ দিক হচ্ছে তদন্তের আগে আরেকটা অনুসন্ধান হয়, তো অনুসন্ধান দিয়ে শুরু হয়। তো অনুসন্ধান কিন্তু মামলা না, দিস ইজ নট এলিগেশন, দিস ইজ নট কেস। তখনই আপনাকে গ্রেফতার করে ফেললাম এবং আপনি টেলিভিশনে দেখা গেল যে আপনাকে দুদক গ্রেফতার করেছে। তখনও দুদক গ্রেফতার করতে পারবে এবং এই ক্ষমতাটা দুদককে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত আরবিট্রারি ক্ষমতা বা বিশেষ ক্ষমতা যখন একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, তখন এখানে আইনি ব্যালেন্স হচ্ছে যে তার এই পাওয়ারটা প্রয়োগের পূর্বে তাকে একটা স্যাটিসফ্যাকশন ফর্ম করতে হবে। তার কাছে যুক্তিসঙ্গত যুক্তি থাকতে হবে, সাবজেক্টিভ না, তার কাছে না, ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন না। এই স্যাটিসফ্যাকশনের কোশ্চেনটা যখন আসে তখন আমরা এটাকে বলি অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। দ্যাট মিন্স 8-10 জন মানুষ সমাজের এই গ্রেপ্তারটাকে স্যাটিসফ্যাক্টরি মনে করছে কিনা। আচ্ছা, আর যিনি অনুসন্ধান যদি না হয়, সেটা যদি পারসেপশনের উপর করা হয়, তখন শুধু পারসেপশনের উপর যদি করা হয় তাহলে এই জিনিসটা আসলে খারাপের দিকে যাবে। খারাপ, কিন্তু তাতে কি দুদকের কোনো কর্মকর্তাদের কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না? মানে আপনি বলতে পারবেন না যে আমার মানহানি করেছে দুদক? না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বাট এই গ্রেপ্তারের বেলায় এই জিনিসটাকে প্রাধান্য দিতে হবে যে আমার স্যাটিসফ্যাকশনটা অবজেক্টিভলি যেন মানুষ মনে করে যে সেটা এক্সপেকটেশন, সেটা প্রত্যাশিত যে সেটা তথ্যপত্রের ভিত্তিতে স্যাটিসফ্যাকশনটা ফর্ম করে যেন তাকে গ্রেফতার করা হয়। ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, আপনার কাছে জানতে চাই, আমার ধারণা একই কথা যদি ধরে নেই যে আসলে আপনারা কাকে গ্রেফতার করবেন, কাকে গ্রেফতার করবেন না, মানে বাংলাদেশে তো দুর্নীতি সকল পর্যায়ে, যেটা রন্ধ্রে রন্ধ্রে বলছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আছে, কোন মামলাগুলো এখন করবেন, কাদের এখন গ্রেফতার করবেন, সেটা ঠিক করছেন কিসের ভিত্তিতে? সেটা ধরুন আপনার যখন কেস আমরা অনুসন্ধানে যাই, এটা ব্যক্তিগত অভিরুচির উপরে গ্রেফতার করা হয় না। এবং আপনি দেখবেন যে আমাদের যে উদাহরণ, সেখান থেকে দেখা গেছে যে যারা অনুসন্ধান পর্যায়ে গ্রেফতার হচ্ছে তারা কিন্তু ওই দেখা যাচ্ছে যে মামলা পর্যায়ে যাচ্ছে, সেটা চার্জশিট হচ্ছে, সেটা কোর্টে বিচারের জন্য চলে যাচ্ছে। তো আমরা সেই সমস্ত বিষয়গুলোতেই অনুসন্ধান পর্যায়ে কতিপয় কিছু কিছু ক্ষেত্রে যেখানে গ্রেফতার খুব অপরিহার্য, ন্যায় বিচারের স্বার্থে, কোনো ব্যক্তি মানুষের সাথে কোনো আক্রোশ বা কোনো রকমের শত্রুতা, এগুলো এখানে মুখ্য বিষয় নয়। এখানে আইনে এবং দেশে ন্যায় বিচারের স্বার্থে আইনের আওতায় যখন দেখা হয় যে এখানে গ্রেফতার করলে পরে এই মামলাটাতে ন্যায় বিচার নিশ্চিত হবে,
এবং গ্রেফতার না করলে পরে ওখানে প্রভাব বিস্তার করে উনি মামলাটাকে নস্যাৎ করতে পারেন বা রিলেভেন্ট ডকুমেন্টগুলো সরিয়ে ফেলতে পারেন। যখন গ্রেফতার করা খুব অপরিহার্য হয়ে দাঁড়ায় তখনই করা হয়। এর মানে এই নয় যে দুদক এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করছে বা অপব্যবহার করার উদ্দেশ্য আমার নিয়ে। প্রশ্ন যে ধরুন আমি যদি এই গত বছরের আপনাদের কিছু উল্লেখযোগ্য গ্রেফতারের ঘটনার দিকে তাকাই, 1998 সালে করা মামলাও আপনারা মামলার প্রেক্ষিতে কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালককে ধরুন গ্রেফতার করেছেন 1998 সালের জন্য। গতকালকে যে গ্রেফতার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2 প্রক্টর 2012 সালে। মানে বাংলাদেশে তো দুর্নীতির অভিযোগ ধরুন হয়তো বা গত মাসেও হয়তো একটা উঠে থাকতে পারে, সেগুলো মানে কি করে ঠিক করছেন যে 1998 এর এই মামলার দিকে এবার আমরা নজর দেব, 2012 সালে কে কি করেছিল এবার নজর দেব? যে কোর্টে যখন কোর্ট থেকে নির্দেশনাগুলো আসে তখন তো ভাবে সাজিয়ে আসে না যে গত বছরে যেটা, কখনো নির্দেশনা আছে 12 সালেরটা, কখনো আসে 9 সালেরটা, কখনো আসে 11 সালেরটা। কোর্ট থেকেও আমরা কিছু নির্দেশনা পাই এবং আমাদেরও যে প্রায়োরিটি তালিকায় আছে যে সেক্টরগুলোতে আমাদের অগ্রাধিকার পদক্ষেপ নেবার বিষয় আছে আমাদের কর্মপরিকল্পনা, সেগুলো তো আমরা নিচ্ছি যাতে করে একটি সমাজে একটা সিগন্যাল যাওয়া, একটা যে সমস্ত দুর্নীতি প্রবণ ক্ষেত্রগুলো সেগুলোতে একটি সিগন্যাল দেওয়ার তো দরকার আছে এবং সেটা ওই এক বছরের পরিকল্পনায় আছে। যাচ্ছে এর কোনো প্রমাণ পেতে শুরু করেছেন? প্রমাণ তো সবে শুরু হলো, তো হয়তো আপনার একটু সময় দেখলে আপনারাই দেখবেন, আপনারা হয়তো বলতে শুরু করবেন যে না সমাজে স্বস্তি ফিরে আসছে, যে সমস্ত দুর্নীতি প্রবণ সরকারি অফিসগুলো সেগুলো দুর্নীতিকে সরে আসছে, বা যারা দুর্নীতি করতে এতদিন মানে উৎসাহী ছিলেন বা কোনো রকম ভয়ভীতি ছিল না তারা একটি ভয়ভীতির আওতায় এসছেন বা নিরুৎসাহিত বোধ করছেন। এই কথাগুলো কিন্তু আপনারাই বলতে শুরু করবেন, একটু এর জন্য সময় দিতে হবে। এর মধ্যে অবশ্য গণমাধ্যমের খবর আছে যে মানে ভয়ভীতি আতঙ্ক কিছু তো বেড়েছেই, আবার অনেক জায়গায় দুদকের এই অভিযানের কারণে ঘুষের রেটও বেড়েছে। এবার ইকবাল মাহমুদ সাহেব নিজেও একদিন এই কথা বলেছেন যে এরকম কথা উনিও শুনতে পাচ্ছেন। একটা বিরতি নিয়ে ঘুষের রেট যাতে না বাড়ে সেজন্য কিন্তু আমরা ইন্টারনাল কন্ট্রোল, যেটা অভ্যন্তরীণ পর্যবেক্ষণ, এটা আমরা খুব শক্তিশালী করেছি এবং লিডারশিপের একটা ব্যাপার তো আছেই। বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরে অভ্যন্তরীণ পর্যবেক্ষণ নজরদারিটা অনেক বেড়েছে যাতে করে আমাদের অফিসার কোনো রকমের এই ধরনের কোনো কাজে জড়িয়ে পড়তে না পারে, সেটার উপরে নজরদারি বাড়ানো হয়েছে। অফিসারের কথা না, মানে যে বাইরে সরকারি অফিসেও নাকি ঘুষের রেট বাড়ছে। আমি একটা বিরতির পর আসবো, দুই অ্যাডভোকেট আপনাদের কাছে আসবো। অ্যাডভোকেট শাহ মনজুরুল হক, আপনি প্রসঙ্গ তুলেছিলেন যে সচিব বেরোলেন জামিন নিয়ে, আবার তাকে গ্রেফতার করা হলো। মানে কখন দুদক খুব শক্তিশালী হয়ে উঠবে, কখন দুদক আবার নরম থাকবে? আপনি অনেকগুলো দুদকের মামলা করার কথা বললেন, আপনার কাছে মনে হয়েছে কিনা যে এর মধ্যে ঠিক কনসিস্টেন্সি নাই, মানে কোনো মানে স্বাধীনভাবে করছে নাকি কিছুটা বিক্ষিপ্ত ভাবে করে, কেন করে? দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট শাহ মনজুরুল হক, আপনাকে দিয়ে এই পর্বে শুরু করতে চাই যে আপনি দুদকের অনেকগুলো মামলা পরিচালনার মানে আপনার ক্লায়েন্টদের পক্ষ থেকে এটা বলছিলেন আমাকে যে আপনার অভিজ্ঞতার কথা। আপনি পদ্মা সেতুর মামলা প্রসঙ্গও তুলেছিলেন যে দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করছিল, তখন সচিবের জামিন হলো, সচিব বেরোলেন, বের হওয়ার পরে আবার তাকে গ্রেফতার করা হলো। মানে কখন দুর্নীতি দমন কমিশন খুব কড়া হয়ে উঠবে, আবার কখন ধরুন বেসিক ব্যাংকের বারবার মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা তাকে নিয়ে শিরোনাম করবে যে এখনো তিনি ধরাছোঁয়ার বাইরে, অর্থমন্ত্রী তাকে ধরার কথা বলবেন কিন্তু দুদক সেদিকে নজর দেবে না। মানে এটা ঠিক করে কি করে দুদক? আমি বলছি একটু ইনফরমেশন ভুল আছে যে সেই সচিব মহোদয়কে জামিন দেয় নাই, না দেওয়ার পরে কোর্ট থেকে বের হলেন, বের হওয়ার পরে দুদক কোর্ট থেকেই তাকে গ্রেফতার করলো, মানে অনেক শক্তি দেখিয়ে যেটা করা হলো। এখন যে প্রসঙ্গটা আসছে যে দুদক এখন গ্রেফতার করে দুদক আলোচনায় আসছে, আমি এখানে একটা ব্যালেন্স করতে চাই যে গ্রেফতার করাটা অবশ্যই দরকার আছে, কারণ যদি দুদক মনে করে এখানে গ্রেফতার করা দরকার, অবশ্যই আইনের বাইরে সে করছে না। আইন তাকে পাওয়ার দিয়েছে, এটা কগনিজেবল অফেন্স আন্ডার সেকশন 28 ক এবং 21 যেটা আমি বললাম যে সে তদন্ত এবং অনুসন্ধান পর্যায়ে তাকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া আছে, সে গ্রেফতার করবে, এটা একটা আইনি বিষয়। এখানে কিন্তু না, এখন দুদক কাকে কিভাবে গ্রেফতার করার জন্য সিলেক্ট করছে এটা কিন্তু পিক এন্ড চুজের একটা জায়গায় চলে আসতেও পারে। যে একজন আসামি যার নাম বারবার বলা হচ্ছে যে আব্দুল হাই বাচ্চু সাহেব, যিনি বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, প্রথম আলো, ডেইলি স্টার সহ, অর্থমন্ত্রী সহ, এবং যেটাকে আমি সাবজেক্টিভ অবজেক্টিভ বলেছিলাম যে বাংলাদেশের প্রতিটা মানুষই হয়তো বিশ্বাস করে যে ওনার সম্পৃক্ততা আছে, কিন্তু দুদক মনে করছে ওনার সম্পৃক্ততা নাই। দুদকের এই যে নেগেটিভ স্যাটিসফ্যাকশনটা, এটা কেন হলো
আমরা জানি না। না। সো এরকম ভাবে বিসমিল্লাহ গ্রুপ আছে, হ্যাঁ। আরো বিভিন্ন ব্যাংকের, সোনালী ব্যাংকের, হলমার্কের এটা আবার একটা এক্সেপশনাল, যে হলমার্কের এমডি কে যখন ধরা হলো, ওয়াইফকে জামিন দেওয়া হলো, বাট এমডি কে কিন্তু এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি, তার সাজাও হয়েছে আন্ডার দি মানি লন্ডারিং অ্যাক্ট। সেটা দুদকের পরিচালনার, কারণ মানি লন্ডারিং আইনটাও দুদকের শিডিউলভুক্ত অপরাধ, সুতরাং সেটা ওনারা, আমি বলবো এই জায়গায় ওনারা সফল হয়েছেন যে এই প্রথম মানি লন্ডারিং আইনের অধীনে হলমার্কের যে এমডি তার প্রথম সাজা হয়। এই জায়গাটায় কিন্তু একটু দুদকের উল্লেখযোগ্য পরিমাণ সফলতার দিকটা পরিলক্ষিত হয়। এর বাইরে বর্তমান যে অভিযানগুলি চলছে, যেমন প্রথম ওনারা যে দিকটা আমাদের দৃষ্টিতে মনে হয়েছিল যে ব্যাংক পাড়াটায় ওনারা একটু হামলা দিয়েছিলেন, যে বিভিন্ন লোনের ফাইল আমার জানা মতে দুদকে আনা হয়েছে এবং যতগুলি খেলাফি লোন আছে সেই লোনগুলিকে ওনারা স্ক্রুটিনি করেছেন, করে অনেকগুলি লোনের ব্যাপারেই প্রথম তারা ব্যাংক কর্মকর্তা, কারণ ব্যাংকে একটা সুবিধা হলো কি যে ব্যাংকের লোন যে নিয়েছে এবং যারা দিয়েছে কনস্পাইরেসি মূলে দুজনেই কিন্তু অপরাধী হচ্ছে। এখানে শুধু যে ব্যাংকের কর্মকর্তা অপরাধী হচ্ছে তাও না, আবার যিনি লোন নিয়েছেন তিনি একা অপরাধী হচ্ছেন তাও না, অপরাধী কিন্তু দুইজনেই হচ্ছেন। যার ফলে হচ্ছে কি যে ব্যাংক থেকে এখন লোন নেওয়ার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, অফিসাররা লোন স্যাংশন করতে ভয় পাচ্ছে। আগে এটা বলা হতো একদিকে ভালো যে মানে সব দেখে শুনে তারপরে লোন ছাড়ছে অফিসাররা, এটা আগে একটা ভয় ছিল, সচিবরা কোনো ফাইলে সই করতো না, এটা বলাই হতো কেন যে আজকে সচিব চলে গেলে পরে দুর্নীতি দমন কমিশন ধরবে। এখন কিন্তু ব্যাংকেও এই নেগেটিভ অ্যাপ্রোচটা চলে আসছে যে লোন দিচ্ছে। সচিবরা এই ভয়টা কখন পাচ্ছিলেন? এটা 2004 থেকেও যখন দুদক কাজ করতেছিল, বা সচিবদের ব্যাপারে কিন্তু অ্যান্টি কারাপশন ব্যুরো অফ অ্যান্টি কারাপশন যখন ছিল তখনও কিন্তু ছিল, তখন ওনারা ফাইল সই করার ক্ষেত্রে যথেষ্ট, যেমন আমাদের ওই নাইকো দুর্নীতি মামলা বর্তমানে যেটা আছে, তারপর এছাড়া অন্যান্য মামলাগুলিতে ওনারা ফাইল সইয়ের কারণেই কিন্তু ওনাদেরকে আসামি করা হয়েছে। তখন থেকে নেগেটিভ অ্যাপ্রোচটা ছিল যে সচিবরা অনেক এখন ব্যাংকে সেটা শুরু হয়েছে, এখন কিন্তু ব্যাংকে এই জায়গাটা শুরু হয়েছে। ব্যাংকে 111 এর পরে ব্যাংকের কেসও কিছু ছিল, বাট এত উল্লেখযোগ্য পরিমাণ ছিল না। এখন যেহেতু ব্যাংক পাড়ায় এটা একটা সরব গুঞ্জন শুরু হয়েছে যে লোন স্যাংশনের বেলায় তারা হয়তো বিরত থাকছে, অথবা খুব ভালো লোন হলে তারা ফাইল স্যাংশন করছে। এতে হয়তো আর্থিক শৃঙ্খলা অনেকটা ফিরে আসবে। আবার উল্টা ক্ষেত্রে আমি বলবো যে সাধারণ ফাইলগুলি দুদক যেটা করছে ভালো করছে ডেফিনেটলি, সাধারণ ফাইলগুলির চেয়ে উল্লেখযোগ্য যে মানে একটু বিশেষভাবে আলোচিত ফাইলগুলির দিকে নজর দিলে বোধহয় একটু ভালো হয়, এটা একটা। আরেকটা হলো আমি একটু খুশি হয়েছি, জাস্ট এক মিনিট আমি শেষ করছি, যে আমরা মনে করতেছিলাম যে দুদক সরকারি অফিস যেগুলি এখন যে তারা 5টা অফিসে গিয়েছে, যেমন মানে আপনি ব্যাংকের ক্ষেত্রে মনে করছেন যে দুদক একটু বিশেষভাবে সাধারণ ফাইলের দিকেই নজর দিয়ে আসলে মিড লেভেল লোয়ার মিড লেভেল অফিসারদেরকে ধরতে চাচ্ছে। সোনালী ব্যাংক আর বেসিক ব্যাংকের কিছু লোককে তো ধরা হয়েছে, একজনকে বাদ দিয়ে। সেক্ষেত্রে আমি বলবো না, হ্যাঁ সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং জনতার বিসমিল্লাহকে যেহেতু মামলার আওতায় আনা হয়েছে, জেলা শহরে শহরে তো আমরা শাখা ব্যাংকের মানে বিভিন্ন ব্যাংকের শাখায়ও গিয়ে আসলে দুদককে অভিযান চালাতে দেখেছি। সেক্ষেত্রেও কিন্তু সাধারণ জায়গাটাও আলোচনায় আসছে, বাট আমি মনে করি যে সাধারণ জায়গাটার চেয়ে বড় বড় জায়গাগুলি যেখানে হয়েছে সেই জায়গাটা যাওয়া উচিত। সাথে সাথে যে বিষয়টা ওনারা এখন করছেন যে সরকারি অফিস, কাস্টমস, এভিয়েশন, তারপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এই জায়গাগুলিকে যে সিলেক্ট করা হচ্ছে যে এখানে দুর্নীতি যেটা মানুষ পাবলিক পারসেপশন না, সাধারণ জনগণের স্যাটিসফ্যাকশন তৈরি হয়ে আছে যে ওই জায়গাগুলিতে দুর্নীতি হচ্ছেই হচ্ছে, সেই জায়গাগুলিতে যেহেতু সেদিকে বোধহয় দুদক একটা দারুণ কাজ শুরুও করেছে। গণশুনানির ব্যাপারটাও আমার মনে হয় সফলতা আসবে সেটা পরের ব্যাপার, বাট দুদক যেহেতু শুরু করেছে আমার মনে হয় এটা একটা ভালো দিক। কাস্টমস রাজুক আর কাস্টমস রাজুক বিমানবন্দরের কথা বলছিলেন, পাসপোর্ট অফিস। জি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি মনে করেন, আপনার কাছে কি মনে হয় যে কি করে সুনির্দিষ্ট করে যে কাকে ধরবে কাকে ধরবে না? দেখুন, আমাদের আরিফিন সাহেব শুরুতে একটা কথা বলেছেন যে আমরা অনেক সময় গ্রেপ্তারের নির্দেশনা আদালত থেকেও পাই। আদালত আসলে কাউকে গ্রেপ্তারের নির্দেশনা দেয় না। যদি দুদক প্রার্থনা করে যে কাউকে গ্রেপ্তার করতে হবে এবং সেটা কখন একটা প্রাইমা ফেসি কেস থাকার পরে, সেই ক্ষেত্রে আদালত মনে করলে, অর্থাৎ আদালত যখন কোনো ফিউজিটিভকে প্রসেস দেওয়া হয় সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব ছিল আগে থ্রু পুলিশ, এখন দুদক সেটা নিজে কার্যকরী করতে পারে। অনেক মামলা বোধহয় কোর্ট ওনাদের কাছে পাঠায় যে এই মামলাগুলো দুদকের দেখা উচিত। না, ওটা পাঠায় এই জন্য যখন ডাইরেক্ট কোনো কমপ্লেইন ফাইল করা হয়, যেমন থানায় বা নেয় না মামলা, তখন সরাসরি সিনিয়র স্পেশাল কোর্টে এটা ফাইল করা হয়।
অনেক সময় কোর্ট সরাসরি আমলে নেন, কোনো সময় না নিয়ে দুদকের কাছে রেফার করেন টু রেজিস্টার দি কেস অ্যান্ড গো ফর দি ইনভেস্টিগেশন, এরকম হয়। কিন্তু আমার বক্তব্যটা সেইখানে নয়। আমার বক্তব্যটা হলো, আমি আবারও আমার সেই পূর্বের কথাটাই আমি আবার ফিরে যাচ্ছি যে দুর্নীতি নাই এদেশে, এরকম প্রতিষ্ঠান আছে বলে আমার, তবে এই দুর্নীতিতে এক এক সময় এক একটা প্রতিষ্ঠান শীর্ষে চলে যায়। আমাদের দেশে গত কয়েক বছর যাবত আমরা যে বিষয়টিকে লক্ষ্য করেছি সেটা হলো যে আর্থিক প্রতিষ্ঠানসমূহতে দুর্নীতি ছিল সীমাহীন, এবং আজকে দুদক আর্থিক প্রতিষ্ঠানসমূহকে টার্গেট করে তারা তাদের অভিযান পরিচালনা করছে, কার্যক্রম পরিচালনা করছে। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু আপনি দুদক একটা জায়গায় অভিযান চালিয়ে কাউকে গ্রেপ্তার করলেন, গেলেন, সংবাদ তৈরি করলেন, মানুষ সেটা দিয়ে সন্তুষ্ট বেশি দিন রাখা যাবে না। মানুষকে সন্তুষ্ট করতে হলে খুব যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মানুষকে ফলাফল দেখাতে হবে। আপনি দেখেন দুদকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে, দুদকের বিরুদ্ধে। সেটা কি? আপনি যেমন একজন চেয়ারম্যানের কথা বললেন, আমরা কিন্তু আজকে এখানে আলোচনা করতে পারছি দুদকের সাফল্য আছে কিনা, নাকি দুদকের কোনো ব্যক্তির সাফল্য। যেমন আজকে যিনি দুদকের চেয়ারম্যান সাহেব, উনি আসার আগে, উনি যার কাছ থেকে ক্ষমতা বা দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি নিজে একজন ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ নিজে রিসিভ করেছেন, সেইটা দিয়ে অনুসন্ধান করিয়ে মামলা করিয়েছে। অথচ দেশের প্রচলিত আইন, সেই আইনে সেই মামলা হয় না। কোন মামলার কথা আমি আরো খোলামেলা বলে দিই, বলে দেই। জি, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া আজকে দুর্নীতির মামলায় প্রতি সপ্তাহে আদালতে যাচ্ছে। তার বিরুদ্ধে সমূহ দুর্নীতির 2টি মামলা বিচারাধীন এবং প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটাই প্রাইভেট ট্রাস্ট। প্রাইভেট ট্রাস্টে যদি কোনো ট্রাস্টি এগ্রিভড হয় এবং কোনো কমপ্লেইন করে, তাহলে নির্ধারিত আইনের প্রতিকার পাওয়ার সুযোগ সেই ট্রাস্ট লতেই থাকে, এবং যে ট্রাস্ট তৈরি করায় সেখানেও বলা হয় প্রতিকার কিভাবে পাবে, কোথায় পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই যে দুদক আজকে দেখেন যে এই একজন ব্যক্তি, তিনি নিজে একটি কমপ্লেইন রিসিভ করে একটা মামলা ইনিশিয়েট করলেন, সেই মামলা বিচারে চলছে। কার বিরুদ্ধে? যিনি দেশের 3বারের প্রধানমন্ত্রী। সেটা তো 1-11 সময় করা দুটো মামলা। একটা 1-11 পরে আপনি দেখেন, আপনি একটু বোধহয় ভুল করে যাচ্ছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট 1-11 আচ্ছা পরে। সেটা কি ওই জায়গা থেকে যে কমিশনের দায়িত্বের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা বলছে যে কোনো ব্যক্তির আনিত কোনো দুর্নীতির অভিযোগ পেলে তখন মানে কমিশন নিজে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। কমিশন কিন্তু সহযোগী করতে পারে। হ্যাঁ, সহযোগীও করতে পারে। মানে যে কেউ মানে তফসিলভুক্ত অপরাধ ও দুর্নীতির যে কোনো অভিযোগ আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এই আইনটা আমি জানি এবং এটা আইনের বিধান আছে। বিষয় হলো, কমিশন যদি সহযোগে কোনো বিষয়ে গ্রহণ করে, অনুসন্ধান তদন্ত করে, প্রাইমা ফেসি মামলা পায়, চার্জশিট দেয়, বিচারের জন্য সোপর্দ করে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এটার জন্য শুধু বেগম খালেদা জিয়ার মামলাটাই খুঁজে পেলেন না, আর কোনো মামলা আপনারা পেলেন না। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কমপ্লেইন রিসিভ, এবং এটা আপত্তিকর। আপনাকে দয়া করে একটু শুনতে হবে। আপনি একটু দেখেন যে এই বিষয়টাকে কেন এতটা আপত্তিকর বলছি আমরা আপত্তিকর বলছি এ কারণে, যদি কোনো ব্যক্তির কমপ্লেইনের উপরে এখানে অ্যাক্ট করে থাকে দুদক, তাহলে ওই ব্যক্তিটিকে, হ্যাঁ আইনে কিন্তু তার এক্সাম্পশন আছে যে কোনো ব্যক্তির কাছ থেকে কমপ্লেইন পেলে তার নাম প্রকাশ করতেই হবে, এমন কোনো বিধান নাই। কিন্তু বিষয়টা হলো এই যে এইরকম একজন মানুষকে সাক্ষী হিসাবে আনা হলো না, এরকম একজন মানুষকে সাক্ষী হিসাবে আনা হলো না। কে কমপ্লেইন দিলেন সেটা এই মামলার বিচারের শেষ। অবশ্য বিচারাধীন মামলা নিয়ে এতটা কথা বলা বোধহয় যুক্তিসঙ্গত না। আমার মনে হয় ওটাই যথেষ্ট। আপনি ওই প্রশ্নটাই খুবই যথেষ্ট যে মানে মামলা শতপ্রণোদিত হয়ে মামলা বেগম খালেদা জিয়ার। আমি আমার কথাগুলো একটু শেষ করে দিচ্ছি। আমি আমার কথাটা শেষ ওইভাবে করে দিয়ে যাচ্ছি। দেখেন, বর্তমান যিনি দুদকের চেয়ারম্যান, জি, ওনার উদ্যোগ দেখে আমি না শুধু দেশের সকল সাধারণ মানুষ যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল,
তাদের মনের মধ্যে কিন্তু আশার সঞ্চার হয়েছে। আমরা এই প্রসঙ্গে আমি আমরা এই বর্তমান কমিশনের কাজ বিষয়ে পরের পর্বে আলোচনা করব, কিন্তু আমার মনে হয় মাসুদ আহমেদ তালুকদার প্রশ্ন পরিষ্কার করেছেন যে কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এটা পরিষ্কার না, খুব স্বচ্ছ নয় প্রক্রিয়াটি, এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেই কেন দুর্নীতির মামলা করতে স্বউদ্যোগে ব্যস্ত হতে হবে দুর্নীতি দমন কমিশন? এটা তো এই কমিশনের আমলেও না, এটা তো সেই বহু আগের কথা। দুর্নীতি দমন কমিশন করেছে, এর বিষয়গুলো যেগুলো বলছেন, কাজে এর কি এখন আপনারা এরও একটা আইনে যেটা থাকাই না না আমি কিন্তু হলো এটা যে আইনে না না আমি সেই জন্য ওই কথাটা বলেছি যে দুর্নীতি দমন কমিশনকে যদি আপনি বাহাবা দেন তাহলে বিষয়টা একটা দুর্নীতি দমন কমিশনের অ্যাচিভমেন্ট দেখতে হবে, আর কোন ব্যক্তিকে যদি আপনি বাহাবা দেন আমরা কোন ব্যক্তির বাহাবা বলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। থ্যাংক ইউ। এখন কিন্তু আপনার যেটা বলতে চাচ্ছেন যে কোনটা করবে কোনটা করবে না, সেটা কিন্তু সুনির্দিষ্ট আমরা একটা কর্মপরিকল্পনার ভিত্তিতে এগোচ্ছি। কর্মপরিকল্পনার কথাও আমাদের সম্মানিত অ্যাডভোকেট সাহেব বলেছেন যে কোন কোন ক্ষেত্রে আমরা এগোচ্ছি, স্পেসিফাই করেছি সেক্টরগুলো যেগুলোতে মানুষের জনশ্রুতি আছে যে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, সেখানে মানুষকে স্বস্তির অবস্থা, স্বস্তির অবস্থা, কি করবেন ওইসব জায়গায়? না ওইসব জায়গায় আমরা হানা দিচ্ছি, আমরা গণশুনানি করছি, মানুষদেরকে নিয়ে সেই অফিসগুলোতে হানা দিচ্ছি, এবং কাস্টমার অফিসে আমাদের মাননীয় কমিশনার মহোদয় গিয়ে নিজে ওখানে তদন্ত করে এসেছেন, এবং কিছু অফিসার সেখানে ধরা হয়েছে, এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন আর ওই যে কোর্ট থেকে যেটা বলা হলো, কোর্ট থেকে আমরা যখন কোনো মামলা নেই তখন একটা অনুসন্ধান এবং তদন্ত দুটো পর্যায়ে চলে, আর কোর্ট থেকে যখন নির্দেশনা আমরা পাই তখন কিন্তু আমরা অনুসন্ধান পর্যায়ে যাই না, তখন আমরা সরাসরি মামলা পর্যায়ে শুরু করে দিই। তো মামলা পর্যায়ে যখন শুরু করি তখন গ্রেফতার আমাদের করতেই হয়, কারণ মামলাটার মধ্যে দেখা যাচ্ছে কোর্টের একটা মামলা এসছে, এই সমস্ত কারণে আপনার মনে হতে পারে যে বিক্ষিপ্ত, আসলে কিন্তু বিক্ষিপ্ত আমাদের পক্ষ থেকে কোনো বিক্ষিপ্ততা নেই, কোর্ট থেকে একটা এসছে সেটা আমাকে বিবেচনায় নিতে হয়, কোর্টের নির্দেশনা আমাদের অনুসরণ করতে হয়। তারপরে আমি যেটা বললাম সেখানে আমাদের অনুসন্ধানের সুযোগ নেই, সরাসরি মামলায় যেতে হয়, সরাসরি মামলায় গেলে সেখানে গ্রেফতারের প্রশ্ন অটোমেটিক চলে আসে। তারপরে আমরা যে কর্মপরিকল্পনা স্পেসিফাই করেছি সেক্টরগুলো, আপনার গ্রামে ব্যাংক যদি আপনি যদি শুধু ঢাকার ব্যাংকগুলোর মধ্যে থাকেন তাহলে হবে কি, ব্যাংকের মধ্যে কিন্তু শুধু না না আমি বলি ঢাকায় যদি জেলা শহরে এই জন্য যাওয়া হচ্ছে যে যদি আপনার আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনার রাজধানী এবং মফস্বল একসাথে আমাদের কর্মযোগ্য থাকতে হবে, তা না হলে হবে কি আপনি শুধু রাজধানীতে আপনার পদক্ষেপ বা ইন্টারভেনশন, তাহলে ওই যে সমস্ত লোনগুলোর মধ্যে যথেষ্ট মনোযোগ দেওয়া হয় না সেগুলো গ্রাম মফস্বল পর্যায়ে ব্যাংক থেকে বেরিয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য তা না, আমরা চাই গোটা আর্থিক প্রতিষ্ঠানে, আর্থিক ফাইন্যান্সিয়াল সেক্টরে একটি শৃঙ্খলা ফিরে আসুক, মানুষের আস্থার জায়গাটি অটুট হোক। এই জন্য কিন্তু আমাদের গ্রামের ব্যাংকগুলো যেতে হয়, শুধু ঢাকায় থাকলে কিন্তু গ্রাম থেকে বড় বড় লোন চলে যাবে এবং সেটা হয়তো স্বচ্ছভাবে নাও হতে পারে। সেই জন্য দৃষ্টিভঙ্গিটা আমরা সমানভাবে রাখার চেষ্টা করছি। আমাদের জনবলের সীমাবদ্ধতা আছে, তারপর আমরা চেষ্টা করছি যে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে মফস্বলের ব্যাংকগুলো তো আমাদের নজরদারি যেন থাকে, যাতে করে প্রকৃতপক্ষেই মানুষের আস্থার জায়গাটি ফিরে আসে, প্রকৃতপক্ষেই ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা সুশৃঙ্খল পরিস্থিতি ফিরে আসে। এবং দেখেন কেন্দ্রীয় ব্যাংক, ভয় মানে কি, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নির্দেশ দিচ্ছে যে লোনগুলো আগে দেওয়া হয়েছে ফেরত নেবার জন্য চাপ সৃষ্টি করছে, যেগুলো ডিফল্টার হিসেবে বিবেচিত ব্যাড লোন, এখন কিন্তু তারা ওগুলো আদায় করতে পারছে না, হিমশিম খাচ্ছে। তো এই অবস্থাটা যাতে সৃষ্টি না হয় সেই জন্যই আমরা চাচ্ছি যে ব্যাংকিং সেক্টরের অর্থ জনগণের অর্থ, জনগণের আস্থার জায়গা। ব্যাংকিং সেক্টর যত সবল হবে একটি দেশের অর্থনীতি তত সবল হবে। শুধুমাত্র দুর্নীতির কারণে আপনি জানেন 2% জিডিপি আমরা হারাচ্ছি। কাজে এই যে আমরা 2 ধাপে গিয়েছি এবার বিশ্ব সূচকে, আপনার এই দুর্নীতির ক্লিন রাষ্ট্রের সূচকে, তো এইভাবে যদি আমরা যাত্রা অব্যাহত রাখি, সেখানে মিডিয়া আমাদের সহযোগিতা করছে, আমাদের বিজ্ঞ আইনজীবী বর্গ, সেই টিআই এর মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সেই সূচক কিন্তু পারসেপশন সূচক, তার মানে এটা পারসেপশন হলো শুধুমাত্র মানুষের কথা না, তার মানে পারসেপশনেরও একটা মানে না, ওই পার্সেন্টগুলো এতই বস্তুনিষ্ঠ যে এটা পৃথিবীব্যাপী এখন স্বীকৃত। আমরা যখন এখন দেখুন তখন তো আমরা এত বস্তুনিষ্ঠ মনে করতাম না। এখানে আপনার এখানে 7টা এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং আইএফসি সহ শুরু করে 7টা এজেন্সি, ইন্টারন্যাশনাল এজেন্সির আপনার ক্রস কাটিং রিপোর্টের ভিত্তিতে কিন্তু ওরা দাঁড় করায়। আমি একটা বিরতির পরে আপনার কাছেই ফিরছি, আপনার কাছে শুধুমাত্র জনশ্রুতির উপরে ওরা একটা ধারণা দাঁড় করিয়ে দিল, এটা ধারণা সূচকেরও একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। একটা বিরতির পর রাজকাহনে আবার ফিরছি। ডক্টর মোহাম্মদ শামসুদ্দৌলা আরিফিন আপনার কাছেই। দর্শক থাকুন রাজকাহনে।
ফিরে এলাম রাজকারণে। ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, এই 7 তারিখ, গত 7 তারিখ ইকবাল মাহমুদ দুদক চেয়ারম্যান তিনি এক অনুষ্ঠানে বলেছেন যে তিনি এখন বিভিন্ন খবর পাচ্ছেন যে দুর্নীতি ঠেকাতে বিভিন্ন দপ্তরে সাম্প্রতিক অভিযানের ফলে ঘুষের রেট বরং উল্টো বেড়ে গেছে। কারণ মানে অনেকে তাকে বলছেন যে আপনি ড্রাইভ দিচ্ছেন ভালো, কিন্তু এতে রেট বেড়ে গেছে। যারা দুর্নীতি করছে তাদের এখন বক্তব্য হচ্ছে ভাই এখন চারদিকে দুদক ঝামেলা, 10 টাকার জায়গায় আপনি 1000 টাকা দিবেন। এটা আমার কানে এসেছে, এটা ইকবাল মাহমুদ সাহেব বলছেন। এটা হলো কি আমাদের আত্মসমালোচনা, মানে আমাদের নিজস্ব উপায় যে কাজের পরিমণ্ডল, সেখানে আমাদের জন্য তো বিপদ, মানে না বিপদ মানে হলো কি এটা দেখে আমরা চুপ করে বসে 10 টাকার জায়গায় 1000 টাকা যাতে দিতে না হয় সেজন্য আপনার বাস্তব অবস্থাটাকে স্বীকার করে নেওয়াতে কোনো আপনার দোষের কিছু নেই। বাস্তবে যদি কিছু ঘটে থাকে এবং এই ধরনের ঘটনাগুলো যে আমাদের নজরে আসে থাকে, সেইটা মাননীয় চেয়ারম্যান বলেছেন বলে মানে এটা নিবৃত্ত মানে বসে আছেন তা না। এইটাকে কিভাবে ওভারকাম করা যায় এবং এই বিষয়টাতে আরো কিভাবে জোরালো পদক্ষেপগুলো নেওয়া যায় সেটার জন্য কিন্তু আমরা নতুন পরিকল্পনা নিচ্ছি। কিভাবে দুর্নীতিটাকে একেবারেই বন্ধ করে দেওয়া সম্ভব সরকারি অফিসগুলোতে, এইটা আমরা চেষ্টা করছি এবং সেই জন্য আমাদের পাশাপাশি গণশুনানি আছে, পাশাপাশি আমাদের আমরা পাসপোর্ট অফিসকে নিয়ে করেছি, রাজুট অফিসকে নিয়ে করেছি এবং এখন মানুষ গিয়ে বলে যে ওগুলোতে অনেক ভালো সেবা পাচ্ছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই মানে মামলায় দুদক শুধু হারে কেন? মানে গত 2016 সালের শেষ দিকে বেশ কটি পত্রিকায় এরকম পরিসংখ্যান হাজির করেছে যে মামলায় দুদকের শেষ পর্যন্ত মামলায় গিয়ে দুদক জিততে পারে না, মানে সাজার পরিমাণ কম। ধরুন 2015 সালে 306টি মামলা নিষ্পত্তি হয়েছে, 99টি মামলায় মাত্র আসামিদের সাজা হয়েছে। 2015 সালে 68% আসামি খালাস পেয়েছেন। আপনি কি এতে দুদকের দোষ দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ। দুদক তো আর নিজে বিচার করে না, বিচার করে আদালত। আপনি উপস্থাপন, অর্থাৎ আপনার কেনার সময় যদি ব্যবসা না হয়, বেচার সময় ব্যবসা হবে না। সেই কারণে শুরুতেই আমি আপনাকে বলেছিলাম কথাটা এইভাবে যে দুদক একটা মানুষকে পেল, তাকে গ্রেপ্তার করলো, দেশে একটা সংবাদ হলো যে দুদক সাংঘাতিক শক্তিশালী হয়ে গেল হঠাৎ করে। এখন দুদক আসলেই শক্তিশালী হয়েছে নাকি যারা এই সরকারের আমলে যাদের কি বলবো, যাদের ইমেজ বারবার নানা রকম কারণে ক্ষুণ্ণ হচ্ছিল, সেই ইমেজ পুনর্গঠনের জন্য দুদককে ব্যবহার করা হচ্ছে কিনা, এই বিষয়টাও আমাদেরকে তলিয়ে দেখতে হবে। আমি না ওইখানে আপনি আছি এখন। আপনি যেমন আপনার প্রশ্নটা ছিল মামলায় হারে কেন, মামলায় হারে কেন, আমি আপনাকে বলি আপনার ত্রুটিপূর্ণ। যেমন আমি আবার সেই মামলায় যাই, খালেদা জিয়ার নামে যে 2টি মামলা, সেই মামলায় তো দুদকের চার্জশিট দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে দুদক যদি দুর্বলভাবে চার্জশিট দেয়, আর যদি দুদক সত্যিকার অর্থে সত্যিকার অপরাধীকে না ধরে দুদক যদি রাজনৈতিক চাঞ্চল্য তৈরি করতে চায়, আর মামলা তখন আদালতে বিচারে যাবে, সবথেকে তখন তার মামলা টিকবেই না। দুদক কেন, সকল বাদীরা কেন হারছে মামলায়? এই কারণে হারছে যে তাদের মামলা দুর্বল করে উপস্থাপন করা হয়। এই কারণে তো দুর্বল মামলা যখন আপনি উপস্থাপন করবেন, প্রমাণহীন মামলায় আপনি নিজে উপস্থাপন করার সময় যখন দেখলেন যে মামলা আমি আদালতে বিচারের জন্য সোপর্দ করছি বা মামলায় চার্জশিট দিয়েছি, সেই মামলা আমি হেরে যাব। অ্যাডভোকেট শাহ মনজুরুল হক, এটাই কি ঘটনা? মানে গ্রেফতার করে চাঞ্চল্য সৃষ্টিটাই আসলে মূল লক্ষ্য। আমি বলছি গ্রেফতার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আসলে বিচারের জায়গায় যাওয়াটার সময় এখনো এই কমিশনের কিন্তু ততটা হয়নি। আগের কমিশন হলমার্ক দিয়ে শুরু করেছিল ইত্যাদি। হ্যাঁ, আমি এই জায়গাটা আগে আলোচনা করার জন্য আমি একটা নোটও নিয়েছি যে আসলে এখানে দুদকের প্রথম দায়িত্ব হচ্ছে অনুসন্ধান এবং তদন্ত, তারপরের দায়িত্বটা কিন্তু বিচারক প্লাস দুদকের দুদক প্রসিকিউশনে যারা থাকবে তাদের। তো দুদক প্রসিকিউশনে যারা থাকবে সেই জায়গায় আমি 3টা জিনিসের নোট নিতে চাই। একটা হচ্ছে যে দুদক আইনে যথেষ্ট দুর্বলতা রয়েছে। 2004 সালের আইন এবং 2007 সালের যে বিধি, সেই বিধিতে কোনটা তদন্ত, কোনটা অনুসন্ধান, কয়টা অনুমোদন লাগবে, আমরা এই তর্ক বিতর্ক করে গত 5 বছর কাটিয়েছি। এখন কিছুটা সেটেলের জায়গায় আসছে। তারপরেও যেমন 27 ধারা এমন একটা ধারা যে একজন রিক্সাওয়ালাকেও যদি বলা হয় তোমার সম্পদ বিবরণী দাও, এই সম্পদ বিবরণীর হিসাব মেলানো তার জন্য কঠিন। সে যদি বলে আমার রিক্সাটা আমি রসিদ দিয়ে কিনেছি 4000 টাকা দিয়ে, তারা বলতে পারে না, এই রিক্সার বাজার মূল্য 5000 টাকা, 1000 টাকা তুমি গোপন করেছো। মানি লন্ডারিং আইন দুদকের তফসিলভুক্ত। এমন একটা আইন যেখানে সম্পৃক্ত অপরাধ বলে অপরাধ করা হয়েছে 28টা। নারী নির্যাতন করে
ডাকাতি করে চুরি করে যদি কেউ মানি লন্ডারিং করে সেটাও দুদকের তফসিলভুক্ত অপরাধের মানি লন্ডারিং আইনের আওতায় চলে গিয়েছে। যেখানে আপনার ব্যাংকে ধরতে যাচ্ছেন সেখানে আপনি সিসকাসুরকেও কেন ধরতে যাবেন? সেখানে নারী নির্যাতন করে বা যৌতুক চেয়ে যদি কেউ না, কিন্তু নারী নির্যাতনের অপরাধের তো আর তদন্ত ওনারা করবেন না, ওনারা করবেন আমি সেই এটা বলছি না, মানি লন্ডারিং আইনটাকে এত বেশি ওয়াইড করা হয়েছে। আচ্ছা। মানি লন্ডারিং আইনটাকে এত বেশি ওয়াইড করা predicate হয়েছে offense আছে অনেক। এটা হলো আইনের দুর্বলতা, যে একটা আইনে আপনি যত আইন ছোট হবে, শব্দ যত কম হবে, তত আইন শক্ত হবে। সেই জায়গায় আপনি আইনটাকে 28টা সংজ্ঞা, মানে 28টা অপরাধকে সম্পৃক্ত অপরাধ বলে বলতেছেন যে এই করলে পরে এটা মানি লন্ডারিং হবে। এইটা আদালতের জন্য খুব কষ্টকর হবে। এখন পর্যন্ত হলমার্ক ছাড়া কোনো মামলায় মানি লন্ডারিং এর শাস্তি হয় নাই। আদালতের জন্য এই জায়গাটা অনেক কষ্টকর হবে যে কোনটা মানি আরেকটা লন্ডারিং। প্রসঙ্গ তুলেছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যে সরকার দলীয় সাংসদ, তার বিচার হলো, দারুণ বড় শিরোনাম হলো, তারপর তিনি ঘুরে বেড়াচ্ছেন। এই যে এটা বললাম যে 3 বছরের সাজা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে সম্পদ বিবরণী সংক্রান্ত, যেখানে সাজা একটার হচ্ছে 10 বছর আর তথ্য না দিলে হচ্ছে 3 বছর। তার সাজা 3 বছর হয়েছে। দুদক কিন্তু আপিলও করেছে যে কেন এটা 10 বছর হলো না। তো আদালত কোন বিচার এটা করেছেন হয়তো হাইকোর্ট ডিভিশন এখন এটা দেখবেন। কিন্তু এই যে এখানে একটা শুভঙ্করের ফাঁকির মতো কিছু একটা বিষয় আমার মনে হয় আছে আর কি। তো দুদকের এই জিনিসগুলি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। দুর্বলতা কি আইনে নাকি দুদকের প্রসিকিউশন টিমের? এখানে দুইটাই। আইনের দুর্বলতাগুলি তো আদালত দেখবেই। এখন আদালত কিভাবে সিদ্ধান্তে উপনীত হবে আইনের ব্যাখ্যার মাধ্যমে, সেটা একান্তই আদালতের ব্যাপার। এখানে দুদকের কিছুই করণীয় নেই। এবং এই সমস্ত যে নতুন আইন, সেই নতুন আইনগুলি যদি মামলার ট্রায়াল কিন্তু হচ্ছে সেশনস লেভেলে, বিশেষ জাজ আদালত, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে এটাকে। এখানে বিশেষ আদালতের আন্ডারে বিচার হচ্ছে, যারা জেলা জজ বা দায়রা জজের মান সম্পন্ন। সেখানে যারা পাবলিক প্রসিকিউটর তারাও কিন্তু আইনের ব্যাখ্যা এত ভালো করে দিতে পারেন আমার মনে হয় না। আমি গিয়েছি 2-1টা মামলা, আমার যথেষ্ট দুর্বল মনে হয়েছে। সো এই জায়গাগুলিতে এত জটিল আইনের যে ব্যাখ্যা প্রয়োগ করে যারা এখানে প্রসিকিউটর রয়েছেন, তাদের পক্ষে সেই মারপেশ খাটিয়ে ওখান থেকে মামলায় সাজা করিয়ে বের করে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ দুদকের বড় বড় যে মামলাগুলি এখন হাতে নেওয়া হয়েছে, আপনি যেগুলি বলছেন, বেসিক যেগুলো হলে আমরা যেখানে 1000 কোটি টাকা, আমি নিজে যখন 300-350 কোটি টাকার মামলা করতাম, প্রথম আমি শুরু করেছিলাম 300-350 কোটি নরমাল ব্যাংকিং মামলা, তখন আমার কাছে মনে হতো এটা অনেক বড় মামলা। এরপর এখন আমার নিজেকে মনে হয় যখন 4000 কোটি টাকার মামলার গল্প শুনি, 3000 কোটি টাকার মামলা, অর্থমন্ত্রী অবশ্য বলেছেন এগুলো এত কোনো বড় টাকা নয়। আমি শেষ করতে হবে ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, মানে আমাকে একদম আর সময় নেই। কথা আমার একটু বলতে হবে। আপনাদের সাজার ব্যবস্থা করা, মামলাটি শক্তভাবে বিচারালয়ে উপস্থাপন করা, সেগুলোর ক্ষেত্রে এটা তো দেখুন 2004 থেকে কমিশনটা শুরু হলো যাত্রা। তো এখন আস্তে আস্তে এটার সক্ষমতা বাড়ছে। এখন এটার জনবলের কমতি আছে, দক্ষ প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের ইনভেস্টিগেটর মাত্র 300। এখন এটা এটা আমরা করছি, কিন্তু কথা হলো যে উনি একটা ভালো কথা বলেছেন যে সেশন কোর্টে যে আমাদের লয়ার আছে, পাবলিক প্রসিকিউটর এখানে আছেন, আমাদের ওখানে আরো ভালো ভালো আইনজীবীর প্রয়োজন আছে। এই বিষয়গুলো আমরা দ্রুত ওভারকাম করব। এবং আপনি জেনে খুশি হবেন যে গত বছর 37% যেখানে সাজার হার ছিল, এবছর সেটা দাঁড়িয়েছে 51%। 51% মানে অনেক ভালো একটা অর্জন। আস্তে আস্তে আমরা সামনে দিকে এগিয়ে যাব। আমি আপনাকে যেটা বলি, শেষ করতেই হবে, একদম আমি এইভাবে শেষ করে দিচ্ছি। এখন হলো যে আমি এইভাবে শেষ করে কাজগুলো আমরা করছি, আমি এইভাবে শেষ করে দিচ্ছি। দুদক নিরপেক্ষ ভাবে যদি প্রমাণ করতে পারে দুদক শক্তিশালী, তাহলে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট শাহমঞ্জুল হক। দর্শক ধন্যবাদ আপনারা যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রাজনীতিতে ভালোবাসা এই বিষয়ে। আলোচনায় থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। থাকবেন আপনিও।